প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে। আমি আজকে আলোচনা করব যে আমাদের ভারতবর্ষে সব রাজ্যে বা সব অঞ্চলে কিন্তু জনসংখ্যা সমান নয়। তাহলে জনসংখ্যার এই যে পার্থক্য, এই পার্থক্যের কারণগুলি কি কি, আজকে মূলত আমি সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমাদের ভারতবর্ষে কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে। আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক যে ভূদৃশ্য বা অর্থনৈতিক ভূদৃশ্য বা আর্থসামাজিক ভূদৃশ্য, সাংস্কৃতিক ভূদৃশ্য, এগুলির মধ্যে কিন্তু পার্থক্য বিদ্যমান। তাহলে আমি আলোচনা করব প্রথমে প্রাকৃতিক ভূদৃশ্যগুলি সম্বন্ধে। একে আমি যাব ভূপ্রকৃতি। যে অঞ্চলে ভূপ্রকৃতি সমভূমি অঞ্চল, অর্থাৎ অঞ্চলে ভূপ্রকৃতি সমতল, সেই অঞ্চলে ঘন বসতির সৃষ্টি হয়েছে। যেমন সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি অধ্যুষিত অঞ্চল। কারণ কি না, এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বা কৃষিকাজ বা শিল্প এই সব কিন্তু উন্নত, এবং এই সব অঞ্চলে কিন্তু তাই অর্থনীতিও বিকাশ লাভ করেছে। কিন্তু অপরদিকে ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, এই সব অঞ্চল কিন্তু বা হিমালয় পার্বত্য অঞ্চল, এই সব অঞ্চল কিন্তু জনবিরল অঞ্চল। কারণ কি না, এই ভূপ্রকৃতি, এইসব অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে অত্যন্ত প্রতিকূল, উঁচু নিচু এবং বন্ধু। এবারে সেকেন্ড পয়েন্ট হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট। তাহলে দেখো, ক্লাইমেটও কিন্তু আমাদের জনসংখ্যা বন্টনে, ভারতের জনসংখ্যা বন্টনে বিরাট পার্থক্য সৃষ্টি করতে সক্ষম। যেমন যেসব অঞ্চলে মনোরম আবহাওয়া বা অন্য আবহাওয়া বিরাজ করে, সেই সব অঞ্চল কিন্তু ঘন বসতিপূর্ণ হয়। যেমন ভারতের উপকূলবর্তী রাজ্যগুলি কিন্তু ঘন বসতিপূর্ণ। অপরদিকে ভারতের অভ্যন্তরভাগে যেসব রাজ্য আছে, যেমন মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, এই সব রাজ্য কিন্তু অত্যন্ত কম জনঘনত্বপূর্ণ। কারণ এই অঞ্চলগুলিতে জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন, অর্থাৎ গ্রীষ্মকালে অধিক গ্রীষ্ম এবং শীতকালে অধিক শীত। তাহলে এই জলবায়ুর প্রতিকূলতার কারণে এই সব অঞ্চল কিন্তু কম জনবসতিপূর্ণ। আবার বৃষ্টিপাতও কিন্তু জনসংখ্যা বন্টনের প্রভাব সৃষ্টি করে। থার্ড হচ্ছে মৃত্তিকা। ভারতের যেসব অঞ্চলে উর্বর এবং কৃষি সমৃদ্ধ মৃত্তিকা আছে, সেই সব অঞ্চল কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ হয়। যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের যে অলিগঠিত বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, সেই অঞ্চল কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ। অপরদিকে ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি, পাহাড়ি অঞ্চল বা মরুভূমি অঞ্চল, রাজস্থান, সেই সব অঞ্চলে কিন্তু যে সয়েলটা আছে বা যে মৃত্তিকাটা আছে, সেটা কিন্তু কৃষিকাজের উপযুক্ত একদমই নয়। এর কারণে কিন্তু এইসব অঞ্চল জনবসতির যে ঘনত্ব সেটা কম এই সব অঞ্চলে। আচ্ছা, এই গেল আমাদের প্রধান প্রাকৃতিক যে কারণ, জনসংখ্যার যে বন্টনের পার্থক্য, সেইটা। এবার আমি যাব হচ্ছে অর্থনৈতিক কারণে। একে হচ্ছে কৃষিকাজ। যেসব অঞ্চল অত্যন্ত কৃষিবহুল, সেই সব অঞ্চল কিন্তু ঘনবসতিপূর্ণ হয়।
যেমন হরিয়ানা, পাঞ্জাব গম চাষের জন্য বিখ্যাত। আমরা জানি যে এই হরিয়ানার পাঞ্জাবেই সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল। ক্লিয়ার? ভারতে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল এই হরিয়ানার পাঞ্জাবেই, তাই এখানে গম চাষ কিন্তু অধিক উন্নতি লাভ করেছে। অপরদিকে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম এই সব রাজ্য কিন্তু ধান চাষের জন্য অত্যন্ত বিখ্যাত, তাই এই সব অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। অপরদিকে রাজস্থানের মরু অঞ্চল বা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এই সব যে রাজ্যগুলো আছে এই সব রাজ্যে কিন্তু চাষ আবাদ ভালো হয় না, তাই এইসব রাজ্যের জনবসতির যে ঘনত্ব সেটাও কম। আশা করি আমার কথা বুঝে যাচ্ছে। এবারে শিল্প, ইন্ডাস্ট্রিও কিন্তু জনবন্টনে প্রভাব বিস্তার করছে। কিভাবে? যেসব অঞ্চল অত্যন্ত শিল্প সমৃদ্ধ সেই সব অঞ্চল কিন্তু ঘনবসতিপূর্ণ। যেমন ঝাড়খণ্ড, আসানসোল, বর্ধমান, আনাগড় বা ওইদিকে মহারাষ্ট্র, গুজরাট এইসব অঞ্চল কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এইখানে কিন্তু শিল্পর যে প্রসার সেটা বিকাশ লাভ করেছে। ওকে, এইবারে হচ্ছে পরিবহন ব্যবস্থা উন্নতি, অর্থাৎ ভারতের যেসব অঞ্চলে সড়ক পথ, রেলপথ, জলপথ, আকাশপথ ইত্যাদির সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সমস্ত রকম সুযোগ সুবিধা, সেই সব অঞ্চল কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ। যেমন ভারতের যে আসল শহরাঞ্চল, যেমন দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু বা মুম্বাই বা হচ্ছে তোমার রায়পুর বা রাঁচি, গুয়াহাটি এই সব যে শহরাঞ্চল সেই শহরাঞ্চলগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ। কারণ কি? এই সব অঞ্চলে পরিবহন ব্যবস্থা অত্যন্ত বিকাশ লাভ করেছে। এইবারে হচ্ছে আর্থ সামাজিক কারণ বা সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণের মধ্যে একটা হচ্ছে শিক্ষা, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই শিক্ষার জন্য কিন্তু অনেক মানুষ কি হয় বা উচ্চ শিক্ষার লাভের আশায় বিভিন্ন শহরাঞ্চলে গমন করে, অর্থাৎ যেসব শহরাঞ্চলগুলি রয়েছে বা বড় বড় কলেজ ইউনিভার্সিটি গুলি রয়েছে, নামকরা কলেজ ইউনিভার্সিটি, সেই সব অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম উচ্চশিক্ষা লাভের আশায় ছাত্রছাত্রীরা এক স্থান থেকে অন্য স্থানে সেই শহরাঞ্চলে গমন করে। তাহলে সেই শহরাঞ্চলের জনসংখ্যা কিন্তু অত্যন্ত বেড়ে যায়, অর্থাৎ জনঘনত্ব বেড়ে যায়। যেমন কলকাতা, দিল্লি, শান্তিনিকেতন, আলিগড়, বারাণসী এই সব অঞ্চল কিন্তু অনেক প্রাচীন ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে বহু ছাত্রছাত্রী বাইরের থেকে কিন্তু পড়াশোনা করতে আসে, তাই এই সব অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ। সেকেন্ড হচ্ছে, এবারে হচ্ছে ধর্মীয় স্থান। ভারতবর্ষের যে ধর্মীয় স্থান রয়েছে সেই সব স্থান অত্যন্ত ঘনবসতিপূর্ণ। যেমন নদিয়ার হচ্ছে তোমার মায়াপুর নবদ্বীপ, 1, 2 হচ্ছে বারাণসী, মথুরা, বৃন্দাবন এই সব অঞ্চল কিন্তু অত্যন্ত ঘনবসতিপূর্ণ হয়। তাহলে এই সব অঞ্চলে দূর দূরান্ত থেকে তীর্থ করতে অনেকে আসেন এবং এই অঞ্চলে জনসংখ্যাকে বাড়িয়ে দেন। তাহলে এইভাবে কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু জনসংখ্যার যে পরিমাণ বা জনঘনত্বের পরিমাণ, সেই জনঘনত্বের পার্থক্য বিদ্যমান। ভারতের সমস্ত অঞ্চলে সেম লেভেলের জনঘনত্ব দেখা যায় না, অর্থাৎ এই যে জনঘনত্বের পার্থক্য বা জনসংখ্যার পার্থক্য সেইগুলি কিন্তু এই বিষয়ের উপর ডিপেন্ড করে আছে, যেগুলি আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।